না, এখানে কথা হচ্ছে যে এই আমরা এটাকে অনুবাদ করে, উনি তো ইংরেজিতে বলেছেন কথাটা, তো আমরা অনুবাদ করে এটাকে বিচলিত বলছি এবং এও বলছি খুব উদ্বেগজনক। কিন্তু ওনারা যে কথাটা ব্যবহার করেছেন ইংরেজিতে, আমার মনে হয় আমরা যদি সেই ইংরেজিটা একটু পড়ি, তারপরে তাকে বাংলা করেও আমরা দেখাবো, সেইটা আমি পড়তে চাই। I won't give details of the day here because it will dislocate the investigation. I repeat, it will dislocate the investigation. We don't want someone to take advantage of it, and as a technical issue later on. But what the CBI has revealed in its status report is really disturbing. What you are flagging is of the utmost concern. So I can only share with you that we are ourselves disturbed by what we have seen in the report. And this is what the CBI itself has told us. They are themselves very concerned about the fact that this is what has happened. Chief Justice of India, Deputy D.Y. Chandrachud. অতএব আমরা এই যে ইংরেজিটা আমি পড়লাম, আমরা দেখলাম যে সত্যিকার তারা খুব বিচলিত। তো এমন কি ঘটনা ওর মধ্যে সেখানে বর্ণনা দেওয়া হয়েছিল যে সেখানে আমরা বলতে পারি যে একটা বড় কিছু ঘটনা ঘটে গেছে। তো আমরা প্রথম এই ব্যাপারটা দুই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পারি। আমি বেশ করে দুটো দৃষ্টিভঙ্গি দেখতে পারি। একটা হচ্ছে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি যে ওনরা এই যে নিজেরা বিচলিত হয়েছেন কি দেখে, ওর শরীরে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ব্যাখ্যা করেছি যে অনেকগুলো সেখানে তাকে এমনভাবে তাকে মানে তার শরীরের মধ্যে এমনভাবে আঘাত করা হয়েছে যে একটা জায়গায় না 25-26টা জায়গায় তাকে আঘাত করা হয়েছে, রক্ত বেরিয়েছে। তো সেটা কেউ যদি বর্ণনা করে এবং কেউ যদি পড়েন সেই বর্ণনা, তো সে তো ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো এটাও হতে পারে এই দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, এবং সেটা সহ্য করা যায় না। এমনভাবে তাকে অত্যাচার করেছে, শুধু তারা এই দুর্বৃত্তরা তারে শুধু খুন করেনি, তার সমস্ত শরীরে প্রত্যেকটা পা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত তাকে এমনভাবে তাকে যন্ত্রণা দিয়েছে, সেই তার যে জায়গায় সে ক্ষত করেছে সেটা তার বর্ণনা দেখে তারা এরকম বিচলিত হতে পারেন। এইটা একভাবে আমরা দেখতে পারি। আর একটা ভাগে আমরা দেখতে পারি কি যে এইটা কি কোনো কিছু এমন কোন লোকের নাম করেছে এই রিপোর্টের মধ্যে, কেন শেষ দিকে কিন্তু ওনারা কি বলেছেন যে ফ্যাক্টের কথা বলছেন, ফ্যাক্ট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। তাহলে কি কোনো বৃহত্তর কোনো একটা উঁচু স্তরের মানুষের কথা বলা হচ্ছে যে সেই রিপোর্টের মধ্যে তার নাম আছে, হয়তো তাকে পরবর্তীকালে তাকে গ্রেফতার করতে হতে পারে, এবং সেই গ্রেফতার করলে একটা বড় কিছু হট্টগোল হতে পারে, সেই ব্যাপারটাও হতে পারে। এই প্রসঙ্গে আমি বলি কি, এই কয়েকদিন আগে যখন সিবিআই এই দুইজন একজন হচ্ছে যে প্রিন্সিপাল ছিল আর একজন হচ্ছে যে থানেদার, বড়বাবু যাই বলি আমরা, ওসি, তাদের যখন থানা ইয়েতে গিয়ে কোর্টে নিয়ে যাওয়া হয় এবং রিমান্ড চাওয়া হয়, তখন তারা একটা কথা ব্যবহার করেছে, বলছে যে লার্জার কনস্পিরেসিতে এরা তার অংশ আছে। সেইটাই আমরা কিন্তু ট্রান্সলেশনটা করেছি বৃহৎ, আমরা সেইটা ট্রান্সলেট করেছি। আমরা কি ট্রান্সলেট করেছি? বৃহৎ ষড়যন্ত্র, তাই তো? তো এই বৃহৎ ষড়যন্ত্রটা কিন্তু ওই ওসির পক্ষে করা সম্ভবপর না। ওই বৃহৎ ষড়যন্ত্রটা খুব ওই বৃহৎ লোকের দ্বারা হবে। তার মানে কি,
এই সরকারের যারা সর্বোচ্চ লেভেলে আছে এটা একটা পলিসি ডিসিশন। তো সেই পলিসি ডিসিশনটা সে এমনকি ওই ডিজিও নিতে পারে না, ওই চিফ সেক্রেটারিও নিতে পারে না, এবং এই যে কমিশনার অফ পুলিশ সেও নিতে পারে না, এবং তারপরে ডিসি ডিডিও নিতে পারে না। এরা হয়তো সেই ডিসি ডিডি ঘুরতে 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 নিচে পর্যায়ে সে হয়তো সেটা এক্সিকিউট করার জন্য, মানে বাস্তবে রূপায়িত করার জন্য সে বলতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ উপরে, এটা নিচের থেকে হওয়া সম্ভবপর নয়। অতএব যদি কেউ আমি, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে বিভিন্ন মিডিয়া আমরা বলি বা যেখানে বলি যে এটা সম্ভবপর না একজন থানেদারের পক্ষে যে নিজে নিজে এমন একটা সিদ্ধান্ত সে নেবে। এই সিদ্ধান্ত নেওয়াটা সর্বোচ্চ লেভেলে থেকে হয়েছে, তারপরে গড়াতে 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 এসে একটা জায়গায় এসে তাকে বলে দেওয়া হয়েছে। এই বৃহত্তর ষড়যন্ত্রটা আমি বলি যে সেদিনকে আমি কোর্টের কথা বলছিলাম, সেই দিনকার কোর্টে দেখুন যে সিবিআই যে রিপোর্ট দেয় সেটা কিন্তু বাংলায় দেয় না। সে সিবিআই যেহেতু সেটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন, সেখানে যে রিপোর্ট লিখতে হয়, যেরকম এখনো হাইকোর্ট এখনো কোনো মানে স্থানীয় ভাষা বলা হয় না, ইংরেজিই বলা হয়। তো ওখানে তারা ইংরেজি কথাটা বলেছে, সেই ইংরেজি কথাটার নাম হচ্ছে কি লার্জার কনস্পিরেসি। তাকে বাংলা করলে আমি ওই দিন সেদিনকে আমি বুঝিয়ে বলেছি এই জিনিসটা আমরা সিবিআইতে বেশ মানে আজ থেকে 30-40 বছর আগে এই কথাটা ব্যবহার হয়ে থাকে, এবং যখন ওই বলা হবে লার্জার কনস্পিরেসি কথাটা যখন কোনো রিপোর্টে লেখা হবে বা বলা হবে কোথাও, সে এতে যে কোর্টে যেই হোক বা কোনো রিপোর্টেই হোক, তাহলে বুঝতে হবে সেই সিদ্ধান্ত একেবারে উপরের লেভেলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এটা ঠিকই সেই পোস্টমর্টম রিপোর্টও খুব মানে ঠিক মতো ভাবে করা হয় নাই, সেখানেও নানাভাবে আমি আগেও বলেছি যে এই পোস্টমর্টম রিপোর্ট টেকা মুশকিল, এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারাও একই রকমের মতামত দিয়েছেন যেটা সম্ভবপর না যেভাবে তারা লিখেছে। সেটা 1, 2 হচ্ছে যে সময় করা হলো সেটা রাত্রে তার পোস্টমর্টম করা হলো, এবং সেই পোস্টমর্টমের পরে যে হচ্ছে যে এফআইআর করা হলো। তো কি হয় যখন কিছু মানে যা করা উচিত তা না করে কেসটাকে যাতে সর্বনাশ করা হয়, তা যদি করতে যায় তাহলে একটা জায়গায় যায় আরেকটা খারাপ কাজ করা হবে, একটা করতে গিয়ে আরেকটা খারাপ কাজ করতে হবে। এবং এই মা বাবার কথা না শুনে যত তাড়াতাড়ি সেই ডেড বডিটা তার বাড়িতে নিয়ে গিয়ে এবং করে তাকে তার ক্রিমেশন করে দেওয়া হলো, যে তারা চায়নি, তারা কিন্তু সংরক্ষণ করতেই চেয়েছিল, তা তাদের করতে দেওয়া হয়নি। এটা সবটা যদি আমরা জুড়িয়ে এটাকে সবটা একটা জায়গায় রেখে আমরা চিন্তা করি, তাহলে বোঝা যাবে কি যে তারা ওই উপরের আদেশেই এই জিনিসটা সে করেছে। তা না হলে এই লার্জার কনস্পিরেসি সে কি হতে পারে, লার্জার কনস্পিরেসি শেষ মানে যে অংশটা যেখানে হচ্ছে কাজটা করতে হবে সেই অংশে আছে, সে ডিসিশন নেওয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে সে নেই। আমি নির্যাতিতের বাবার বিভিন্ন সময় তাকে বিভিন্ন মিডিয়ার সামনে আসতে হয়েছে, বলতে হয়েছে, বা যেটা প্রিন্ট মিডিয়াতেও তাকে তার নামে মানে তাকে বলা হয়েছে, বলতে হয়েছে, তার লিখে নিয়েছে। সেখানে বেশ কয়েকটি পয়েন্ট আমরা বলেছেন। আমিও যদি ওখানে আজকে তদন্তকারী হতাম তাহলে আমাকেও সেটা দেখার দরকার ছিল। উনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? যে এক তো আমাকে 3-4 ঘন্টা বসিয়ে রেখেছে, আমাকে দেখায়নি, আমার সেই সময় আমার মেয়ের শরীর আমাকে দেখায়নি। এটা কেন 3-4 ঘন্টা? কেন ওই 3-4 ঘন্টা কি হয়েছে? অন্ধকার, আমরা জানি না। এটা তদন্ত করা দরকার আছে, 1 নম্বর। 2 নম্বর তারা কি বলছেন, তারা প্রথমেই বলেছিলেন যে একজন টেলিফোন করে বলল কি যে একটু অসুখ শরীর খারাপ হয়েছে। তারপরে বলতে বলতে তারা বললেন কি যে একটু বেশি খারাপ হয়েছে। তারপরে বলল কি
যে শেষে যে বলছে কি সে আত্মহত্যা করেছে। তো এই কথাগুলো কে বলেছেন? তার মা বাবা বলেছেন। তো এইগুলো নিয়ে তো অনেকটা বড় তদন্ত করা দরকার। আমি বলি কি সে কিন্তু সেটা সিবিআই করছে, কিন্তু এখানে কি করছেন যে মহামান্য প্রধান বিচারক বলছেন যে ওরা যা যা বলেছে আমরা সেটা পড়ে দেখলাম কি সেটা খুব ভালোভাবে বিস্তৃতভাবে এটা নিয়ে তদন্ত করা দরকার আছে। আর একটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে, আমার কাছে সেটা আমি ক্লিপিং করে রেখেছি। সেখানে কি বলছেন তিনি, যে এই কাজটা বাইরের লোক করেনি। এটা তো ভয়ঙ্কর কথা, যে এই কাজটা বাইরের করে নাই, ঘরের মধ্যে ওই হসপিটালের লোকেরাই এই কাজটা করেছে বাইরের থেকে এসে। এবং এই যে আসামিকে এখন অ্যারেস্ট করা হয়েছে, যে বলা হচ্ছে এই হচ্ছে মুখ্য অপরাধী আসামি, তার কথা বলছে না, ও এটা করেনি, এটা করেছে ওখানকার লোকেরা। এবং সেই কথাটা উনি বলেছেন। সামাল ওয়াদার এটা নিয়ে আমরা বড় লেখাজোখা হয়নি, অতএব সেই জন্যই সুপ্রিম কোর্ট বলছেন যে মা বাবা যে সমস্ত কথাগুলো বলেছেন সেইগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করা দরকার আছে। এইটা আমি বলবো কি এইটাই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তাহলে কি হচ্ছে, তাহলে আমরা ধরে নেব 1 নম্বর যে এই কেসটি হাইকোর্ট সিবিআই কে তদন্ত করতে দিয়েছে, আপনারা সেটাও মানবেন না, এবং সেটা আপনারা গিয়েও ছিলেন উপরে, সেটা আপনার হলো না, তাতে কিছু আপনারা করতে পারেননি। 1 নম্বর। 2 নম্বর, এখন সুপ্রিম কোর্ট এটা মনিটর করছেন, তাহলে সুপ্রিম কোর্ট মনিটরিং এর সময় দুটো বড় মনিটরিং হয়ে গেছে, প্রথম দিনে অতটা হয়নি, এবং কোথাও সেইখানে বলা হয় সুপ্রিম কোর্ট বলেননি যে সিবিআই ঠিকমতো করে ইনভেস্টিগেশন করছে না, বরং এই যে আগের দিনে যেটা হলো যে সিবিআই ঠিকই পথে তারা ভালো করে ইনভেস্টিগেশন করছে, আর তাদেরকে এটাতে একদিনে হবে না, তাদেরকে সময় দিতে হবে। তাহলে আপনি কি বলছেন, তাহলে আপনি হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, সিবিআই ইনভেস্টিগেশন মানেন না, প্রকারান্তে আপনি বিরোধিতা করছেন। আপনাকে বলা হয়েছে যে আপনি সিবিআই কে কি করবেন, সিবিআই সাথে সহযোগিতা করবেন, আপনি সহযোগিতা করছেন না। তার বাড়িতে গিয়ে, ওসির বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সান্ত্বনা শুধু নয়, আমি তার মুখের কথা শুনেছি, একজন সিনিয়র অফিসার বলছে যে সে এমন কিছু অন্যায় কাজ করেনি, তার মানে তুমি সম্পূর্ণভাবে বিরোধিতা করছো। এটা তো শুধু অন্যায় না, বলা যেতে পারে এটা। আমি যদি বলি যে আপনি আমার কেসের বিরোধিতা করছেন, তাহলে আপনাকে আমি ডাকবো, কেন আপনি বিরোধিতা করছেন, আপনি প্রমাণ দেন যে আপনি কিছু করেন নাই। আজকে যদি সিবিআই বলে যে ওই যে অফিসার ওখানে গিয়েছে, যেহেতু ওনারা কথা বলছেন আমরা শুনি ওনাদের কথা, তারা যদি এই কথা বলে যে আপনারা এই কথা বলছেন যে ও কিছু করে নাই, ও এমন কিছু খারাপ কিছু করে নাই, তাহলে আপনাদের আমি ডাকবো, আপনাদের ডেকে আমি আপনাদের সুযোগ দেব যে আপনারা প্রমাণ করুন যে ও কিছু করে নাই, ওর অন্যায় কিছু করে নাই, আপনারা প্রমাণ করুন। তাহলে কি করছে, মুশকিল হয়ে যায় কি, যদি কেউ একটা অন্যায় করে তাহলে সেই অন্যায়টা ঢাকতে আর 10টা অন্যায় করতে হয়, এসে সবাই জানে। তো একটার পর একটা অন্যায় কাজ করে যাচ্ছ, ভুল কাজ করে, শুধু ভুল না অন্যায়, এবং সেটা অনেকটা ক্রিমিনাল হয়ে যেতে পারে। আপনি যদি সিন অফ ক্রাইম আপনি ট্যাম্পার করেছেন, সেটা তো শুধু অন্যায় না, সেটা তো একটা অপরাধ। তো একটা করে অপরাধ তোমরা করে যাচ্ছ। আর যেভাবে তোমাদের রাফিয়ান্সরা সেদিনকে 14 তারিখে রাত্রে যেভাবে ওই জায়গায় তারাও চেষ্টা করেছে যে ওই ইয়েতে গিয়ে সেমিনার রুমে গিয়ে সেটাকে নষ্ট করা, তার জন্য তুমি তাই। এবং তোমাদের লজ্জা হওয়া উচিত যে তুমি কোনো মানুষকে সেদিনকে ওখানকার যারা অনেক রোগী রয়েছে, অনেক রোগী সেইখানে রয়েছে, তাদেরকে প্রোটেকশন দেয়, তারপরে কি করতে হলো, তোমাদের দ্বারা কিছু হবে না। আমি সিআইএসএ বলছি, ওখানে তারা 1-2 ব্যাটালিয়ন লোক দিয়ে আজকে তারা সেখানে পোস্টিং করে তাদেরকে সেফটিতে রাখা হয়েছে। আপনাদের লজ্জা করা উচিত। ইউ শুড বি অ্যাশেমড অফ ইউর ফেইলিউর।
প্রথম হচ্ছে ইনকোয়ারি, ওটা তো ইনকোয়েস্ট রিপোর্টের সাথে থাকে। তো সেই জিনিসটা তো দেওয়া হয় নাই, এবং সেই লেখা থাকে যে কে নিয়ে আসলো, কি কি জিনিস নিয়ে আসলো, সেইখানে কেটে দেওয়া হয়েছে। লাস্ট টাইম আমি এটা দেখিয়েছিলাম। অতএব তাহলে কপিল সিবালের তো কোনো উত্তর নেই। ও বলেছে আমাদের কাছে আছে স্যার, আগের বারে বলেছিল, কিন্তু আমাদের কাছে আছে। এও বলেছেন যে ওটা আর এখন ব্যবহার করা হয় না, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানেনি। নাথিং ডুইং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার মানতে হবে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, একটার পর একটা, মানে তুমি এই চক্রের মধ্যে পড়ে যাচ্ছ, ঠিক উত্তর দিতে পারছো না। প্রথম হচ্ছে যা করা উচিত, আইনত যা করা উচিত সেটা করা হয়নি। রাতে সাধারণত 4টের পরে আর এই সমস্ত কেসে ময়নাতদন্ত করা হয় না, তা করিয়েছ। এবং সেখানেও একটা চিঠি করিয়ে আবার সেই পুলিশের কাছে পাঠিয়ে সেটাকে করা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে তাকে দ্রুত ক্রিমেশন করিয়ে দেওয়া হয়েছে। তাও তো একটা পার্টির লোক, তার সিগনেচার রয়েছে সেখানে, যাদের দুটো সিগনেচার রয়েছে সেটা বিশেষ পার্টির লোক। তাহলে সম্পূর্ণ জিনিসটাই তো ওই যাতে ঠিকমতো তদন্ত না হয় তাই করেছো, এটা তোমাকে মানতে হবে। এটা তো তুমি ধরা পড়ে গেছো, এটা স্বীকার করতে হয়। আমি বলি কি, এখানে 3টে জিনিস আছে। আমরা এই ফুটেজের কথা বলি, এই হয় কি, পুরো জিনিসটা যদি আমরা যে কোনো ছবির কথা আমরা চিন্তা করি, কোনো একটা জায়গার একটা কে আসলো, কে গেল, এই সমস্ত গুণই তো ধরার জন্য আমরা এই আধুনিক ব্যবস্থা করেছি। সেখানে ক্যামেরা রাখা আছে। সেই ক্যামেরায় যদি সামান্য একটু অংশ আপনি যদি দেন, পুরো অংশটা না দিলে তাহলে কি হচ্ছে, কে আসলো না গেল আমরা বলতে পারি না। ওই একটা লোক ওখানে আসলো আর গেল, তারপরেই তাকে আপনি আসামি করে দিলেন, এটা কিন্তু কোর্টে টিকবে না। সেই জন্য উনি বারবার বলছেন কি, যে আপনি মাত্র 27 দিয়েছেন, আপনি 27 মিনিটের ফুটেজ আপনি দিয়েছেন, আপনাকে সম্পূর্ণ দিতে হবে। আর এই সম্পূর্ণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে এই তদন্তে খুব ক্ষতি হচ্ছে, এবং শেষ পর্যন্ত কোর্টের কাছে দাঁড়ানো মুশকিল আছে। স্যার, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে উকিলরা বলছে যে 6 থেকে 7 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। না, সেটা তোমার তারা মানছে না। এবং তারপরে আবার সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা তোমাদের দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নমুনা, জিন্স এবং অন্তর্বাস, এবং এটা গুরুত্বপূর্ণ কতখানি মনে রাখতে হবে। যে প্রথমে কি বলা হচ্ছে এই কেস সম্বন্ধে, যে একটা হচ্ছে খুন, আর একটা কি ধর্ষণ। খুন এবং ধর্ষণ। তো তাহলে খুন এবং ধর্ষণ যদি আমাকে প্রমাণ করতে হয়, খুন এবং ধর্ষণ প্রমাণ করতে গেলে আমাকে তো তার গায়ে কি পরা আছে, এমনকি ওই অন্তর্বাসের কেন প্রয়োজন, এটা খুবই হচ্ছে তার এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কেননা তাকে তো তার, আমার বলতে একটু দ্বিধা হচ্ছে, কিন্তু যেহেতু আমরা তদন্ত আলোচনা করছি, এবং একটি বিষয় তারা নিজেরাই উল্লেখ করেছেন, একজন সিনিয়র অ্যাডভোকেট। অতএব ওটার জন্যে রেপ প্রমাণ করার জন্য অন্তর্বাসের এক্সামিনেশন, ফরেন্সিক এক্সামিনেশন এবং জিন্সের ফরেন্সিক এক্সামিনেশন করা খুবই প্রয়োজন। তার মানে এইটা যদি না থাকে, আপনি এও বলতে পারেন না এই নমুনার জন্য কবে দিয়েছেন, তাও কিছু ঠিকঠাক করে বলেননি। এইখান থেকে যদি আমরা কোনো এভিডেন্স না জোগাড় করতে পারি, তাহলে কিন্তু এই রেপ প্রমাণ করা খুব কঠিন হয়ে যাবে। কেননা আমি যেটুকুন দেখেছি, কেউ কিন্তু বলতে পারে নাই, এই পোস্টমর্টম রিপোর্ট দেখে সেখানে কেউ বলতে পারেনি যে এখানে সিমেন কোথায় আছে, এই কথা লেখা নাই। তাহলে ওই পোস্টমর্টম রিপোর্টে সিমের কোনো উল্লেখ নেই। প্রথম দিকে অনেকে লেখালেখি করেছিলেন কাগজটা করছে, কিন্তু দেখা গেল কি পোস্টমর্টম রিপোর্টটা যখন পাবলিক ডোমেইনে চলে আসলো,
সেখানে দেখালো সে পোস্টমর্টম রিপোর্টে কোথাও বলা নাই যে সিমেন এতটুকু না মুক্ত, সেটা তো পুরো পুরো ওই মহিলা বিশেষ ওজন, সেই ওজনটা বলা হয়েছে, কিন্তু এখানে সিমেনের কথা কিছুই, পুরো জেনিটেলিয়ার ওজন হচ্ছে 151 সামথিং তার বলা। অর্থাৎ সেইখানে এই জায়গায় আমরা এই যে জিন্স এবং অন্তর্বাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ধরেছে সে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে না, তাকে তো টেনে ওটাকে তো খুলতে হয়েছে না, এবং ওটাও টানতে হয়েছে, তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট ওখানে থেকে যেতে পারে নানা ধরনের। এখন আমরা এইটা তো কল্পনা করে বলা যাবে না যে কি কি আমি পাবো ওখানে, কিন্তু পুরো জিনিসটা যে সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু আমরা বলছি এই ধরনের অপরাধ হয়েছে, এই ধরনের অপরাধ হলে এই মানে নিচের জামা কাপড় পরা এবং অন্তর্বাস হচ্ছে এক মানে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম হচ্ছে কি যে আপনার বুঝতে হবে যে এই তদন্তে আমাকে প্রথম দিনই অনেকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, আমরা দেখুন আপনি কিন্তু ইনস্ট্যান্ট কফি সলিউশন করতে পারবেন না, যে আজকেই হয়ে গেল, আমি আজকে কালকেই একজনকে ধরে নিয়ে আসলাম, ঘাট ধরে নিয়ে আসলাম, সেই টুচি করেছে, এইভাবে তদন্ত হয় না। আজকে কিন্তু সেটা সুপ্রিম কোর্টই পরশুদিন সেটা বললেন যে তারা ঠিকই সঠিক জায়গায় যাচ্ছেন, তাদেরকে সময় দিতে হবে। অতএব এখনো আমি বলি কি যে তদন্তের অনেকটা জায়গায় এখনো আমরা বাকি রয়েছে। যেরকম আমি বলছি কি, যেটুকুন প্রথমত আমি যেটুকুন বলছি যে সিবিআই যেটুকুন করেছে তারা অনেকটাই এগিয়ে গিয়েছে, অনেক লোককে কিন্তু তারা ইন্টারোগেশন করেছে। এবং প্রথমে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই 15-20 বার একটা লোককে করলো, অথচ তাকে গ্রেপ্তার করা হলো না, সবাই আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। এরকম কথা বললে হয় না, কেন যখনই কাউকে গ্রেপ্তার করা হয়ে যাবে তারপরে ওই আইনি প্রক্রিয়া তো জটিল, তো তাকে নিয়ে যেতে হবে এখানে, তাকে এক্সামিনেশন করতে হবে, ইয়েতে নিয়ে হসপিটালে নিয়ে, তারপরে তাকে কোর্টে নিয়ে যাওয়া, অনেক রকম ব্যাপার। যত সময় তাকে ওই সিবিআই নিয়মই ম্যানুয়ালে তাই আছে যে অ্যারেস্টটা হচ্ছে শেষ মানে কাজ, প্রথমেই অ্যারেস্ট করা কোনো উচিত না। অর্থাৎ আমি কিন্তু কালকেই আরো লোককে অ্যারেস্ট করার মধ্যে আমি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাকে প্রথম প্রমাণ করতে হবে যে তাকে খুন কে করলো। কই আমরা কি এমন কিছু পেয়েছি এখনো যেখান থেকে বলতে পারি যে 1, 2, 3 খুন করেছে? তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। মানে আমি এটা তো হাইপোথেটিক্যালি আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন, হ্যাঁ, তো আমি তাহলে কি করব যে আমার মন কিন্তু ওই দিকে আছে যে ওকে খুন কে করলো, কারা করলো। প্রথম হচ্ছে একটা লোকে আমি আগেও বিশ্লেষণ করেছি, একটা লোকের পক্ষে এই খুন হতে পারে না, এবং সেখানে আমি দেখিয়েছি যে যেটুকুন ঠিক আছে, এটা ভালো হয় নাই, তার মানে যে পোস্টমর্টম যিনি করেছে তারা খুব সম্পূর্ণ কাজ করেনি, তাহলেও সেটা নিয়ে কান্নাকাটি করলে তো হবে না। ওখানে যা যা আছে তার ভিত্তিতে আমি বিল্ড করতে পারি অনেকটা। সে তো টেম্পারিং হয়েছে সিন অফ ক্রাইম, আমি ওটা ছেড়ে দিলাম, ও ব্যাপারটা তো এখন আর বারবার করে বলে কোনো লাভই নেই, ও যা অবস্থা হয়ে গেছে। কিন্তু আমি এইখানে আসছি যে ওই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যেটুকুন আছে তার মধ্যে থেকে তো আমাকে বার করতে হবে। তো সেইখানে তো সে বলছে তাকে গলা টিপে এবং নাক এবং মুখ চেপে ধরে তাকে খুন করা হয়েছে, যেই করে থাকুক। তাহলে গলা টিপে স্ট্র্যাঙ্গুলেশন, ওটাকে বলা হয় ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, সেটা যদি করতে হয় সেখানে একজন মানুষের দরকার। ওই মানে মুখ আর নাক যদি বন্ধ করে রাখতে হয় তাহলে আর একজন লোকের দরকার, 2 জন। এবং এটা করতে গেলে তার পা ধরে রাখতে হবে, সেখানে একজন লোকের দরকার, তার হাত ধরে রাখতে হবে, তো মিনিমাম 4 জন লোকের দরকার। আমি কিন্তু ভিজুয়ালাইজ করছি, কেন আমাকে বলেছেন আমি কি করে তদন্ত করব। আমি কিন্তু মানে একদম রাত দিন হয়ে আমি আমার অফিসারদের আমি ছাড়তে রাজি না। আমাকে প্রমাণ করো যে কতজন লোক তাকে কমপক্ষে, আমি বড় নাম্বার দিচ্ছি না, তাকে খুন করেছে 1, 2, 3, 4 আমাকে বলো। এইটা না বলতে গেলে তোমারও ঘুম নাই, আমারও ঘুম নাই। তাই যদি আমি বার করতে পারি তাহলে
আমি কিন্তু আসল জায়গায় আমরা পৌঁছে যাব, এবং সেইখানে পৌঁছে গেলেই এই যে লার্জার কনস্পিরি আমরা বলেছি, কে তাহলে করালো, কে করেছে, কে প্ল্যান করেছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি আমি মানে অতি বিনম্রের সাথে কথা বলছি যে এই যে অপরাধটা করা হয়েছে, খুন করা হয়েছে, সেই খুন ও মানে খুব প্ল্যান করে করা হয়েছে। ঠান্ডা মাথা প্ল্যান করে কে কে যাবে ওখানে, কে তাকে মারবে, কে তাকে ধর্ষণ করবে, এসব প্ল্যান করে করা হয়েছে। সেটা একজন সেই লোকটাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে। অতএব আমার যিনি অফিসার, যিনি ইনভেস্টিগেটিং অফিসার ইনচার্জ, তাকে তো আমি ছাড়বো না, যে তোমাকে প্রমাণ করতে হবে যে কারা প্ল্যান করেছে। এবং ওই নির্যাতিতের মা বাবা তাই বলছে যে এখানকার লোকেরাই করেছে, ওখান থেকে বাইরের থেকে লোক আসতে পারে না। বাইরের থেকে 1-8 লোক চলে আসলো সেটা ঠিকই, কিন্তু 4-5 জন 6 জন লোক ওই রাতে বাইরের থেকে, সম্পূর্ণ বাইরের লোক এসে ওইটা করে যাবে, এটা হতে পারে না সাধারণত হবে। ইম্পসিবল, মানে আমি ইম্পসিবল বলছি না, কিন্তু সাধারণত হবে কেউ ওটা মানতে রাজি না, ভেতরের লোক করেছে। এবং আমার কাছে আর একটা অডিও বেরিয়েছিল, সেই অডিওটা আমার কাছে এখনো কিন্তু হন্ট করছে। সেইখানে একজন মহিলা বলছিল, সে বলছিল যে ওইখানকারই সে একজন কোন ডাক্তার, যে ওখানকারই লোক করেছে, এবং করার পরে তারপরে নিচে নেমে গিয়ে এই লোকটাকে, এই যে অপরাধ যে বলছে তাকে বলেছে, যাও তোমার জন্য একটা জিনিস রেখেছি। ওইটাই যে ঠিক তা বলছি না, কিন্তু ঘটনা প্রবাহ তো ওইরকমের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। কারণ এখানে তো বলা, হ্যাঁ এই প্রসঙ্গে বলি, সেদিন কোর্টে বসে হাইকোর্ট, সিবিআই কি বলেছে, যে এটা এই ধর্ষণ, এটা গণধর্ষণ নয়। তার মানে 4-5 জনকে ধর্ষণ করে নাই, সিবিআই নিজে বলেছে। আমি যদি ধরে নিলাম, আমি কিন্তু এখন আমাকে বলা হয়েছে যে আমি যদি ইনভেস্টিগেটর হতাম তাহলে কি করতাম, তবু আমি তার কথাটা বলছি। তোমরা যখন কোর্টে বলে দিচ্ছ যে এটা গণধর্ষণ নয়, তার মানে 3-4 জন বলে তাকে ধর্ষণ করেনি, তাহলে একজন ধর্ষণ করেছে। তোমাকে ক্লিয়ার বলতে হবে, তাহলে একজন ধর্ষণ করেছে। তাহলে এই ধর্ষণ যে করেছে তার কাছ থেকে কি আমরা প্রমাণ পেয়েছি যে সেই লোকটা কে? তাও এখনো পাইনি, কেননা সিমেন পাওনি, কোন জায়গায় পাওনি। এখানে কি বলেছে, ওই আবার আমি ফিরে যাচ্ছি পোস্টমর্টম রিপোর্ট শেষে, যে বলছে, যেখানে বলছে যে কজ অফ ডেথ, সেখানে বলছে যে তার জেনিটালির ভেতরে কোনো কিছু ভেতরে ঢোকানো হয়েছে, কোনো জিনিস, তার ইনজুরি হয়েছে। তো সেই কথাটাই, কিন্তু সেইটা এই কথা নয় যে তাকে রেপ করা হয়েছে। অতএব শুধু যে গণধর্ষণ না, রেপ অ্যাট অল কি হয়েছে কিনা সিবিআই এখন সেটা প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু এখনো ওই রিপোর্টও নিশ্চয়ই সেটা যদি থাকতো তাহলে আমি জানি না, সেটাও হয়তো এখানে আছে। চিফ জাস্টিসের কাছে যেটা রিপোর্ট দিয়েছে সেটাও হয়তো সেটা দেওয়া হয়েছে, সেটাও ভয়ঙ্কর হতে পারে। না, সে তো হয়েছে, সেটা তো কোনো প্রশ্নই ওঠে না। সেই পার্টটা তো এইখানে মানে যেভাবে প্রথম দিকে কথাবার্তা বলা হচ্ছিল, আমি সেইটা তো কোনো প্রশ্নই নাই। সেইখানে যে লাস্ট সেন্টেন্স যে লিখেছে যে তার জেনিটালিটিতে কোনো জিনিস ঢোকানো হয়েছে, তা তো রেপ হয়ে গেছে। তো কিন্তু সেটা একটা জিনিস, সেটা একটা কথা। আর একটা কথা হচ্ছে অমুক আসামি এই কাজটা করেছে, এই দুটো কথা কিন্তু আলাদা। আমরা এখানে ধরবো কি, যে ওইটুকুন যদি কেউ করে তাহলেই আমরা কিন্তু রেপ কেস বলেই আমরা চার্জশিট করব, কিন্তু কে করেছে যদি ওটাও যদি হয়ে থাকে, ওটা তো হয়েছি যেটা এরা বলছে, কিন্তু মুশকিল হচ্ছে যে সে ডেড বডি তো নেই, আমরা মেনে নিতে হবে তার কথা। এই অটোপসি সার্জনের কথাই মেনে নিতে হবে, 3 জনের কথা, যে এই তার জেনিটালির মধ্যে কিছু ঢোকানো হয়েছে, খুব জোরে ঢোকানো হয়েছে বলছে। তাহলে ওখানে রেপ ইজ কমপ্লিট, এবং জীবিত অবস্থায় করা হয়েছে। আর একটা কথা হচ্ছে, তার যত ক্ষত করা হয়েছে, ইনজুরি যত হয়েছে, সবই কিন্তু
জীবিত অবস্থায় করা হয়েছে, তাহলে বুঝতে হবে তারা কতখানি তাকে যন্ত্রণা দিয়ে মেরেছে। অতএব আমাদের খুঁজে বার করতে হবে যে কারা, কজন, কিন্তু তার বাবা মা বলছে ওখানকারই লোক। আমিও কিন্তু যেটুকুন বুঝতে পেরেছি যে এটা বাইরের লোকের কাজ না, আর একজন লোকের কাজ না। আমি আর একজন ভারত বিখ্যাত একজন এই পোস্টমর্টম রিপোর্ট সম্বন্ধে এবং ফরেন্সিক সায়েন্সের একজন বিখ্যাত লোক, তিনি বলছেন কি যে একজনের পক্ষে সম্ভবপর নয়। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমার